দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার অঙ্কুর। আপনারা জানেন, বিজিএম এর পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে। আগামী 31 মে চলবে ভোট গ্রহণ। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছে মূলত দুটি প্যানেল, একটি হচ্ছে ফোরাম এবং অপরটি হচ্ছে সম্মিলিত পরিষদ। পোশাক শিল্পের চ্যালেঞ্জ, বিজিএম এর সাফল্য এবং এতদিন ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন সম্মিলিত পরিষদ সদস্য এবং এবারের নির্বাচনের পরিচালক পদপ্রার্থী মির্জা ফায়াজ হোসেন। ফায়াজ, স্বাগত আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ অঙ্কুর, থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন। ফায়াজ, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, বিজিএম নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি, কেমন যাচ্ছে দিনগুলো? বলবো স্ট্রেসফুল, কিছুটা এক্সস্টেড, কিন্তু যেন উৎসব মুখর একটা ইলেকশন হয় এটারই আশা থাকবে। ফায়াজ, বাংলাদেশে তৈরি পোশাক শিল্প একটি বৈচিত্র্যময় খাত, আমরা জানি। এই খাতে বিশ্ব শীর্ষস্থান অর্জনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ সবসময় আমাদের থাকে। এই অর্জনে কোন কোন সমস্যা সমাধানে বেশি মনোযোগী হওয়া উচিত বলে আপনি মনে করেন? অঙ্কুর, আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিটা ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ইকোনমি। সো ওই বেসিসে আমাদের দেখতে হবে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে সামনে কেমনে এগিয়ে নিয়ে যাওয়া, এটার লনজিভিটি কেমনে বাড়ানো যায়, ওটার দিকে খেয়াল রাখতে হবে। সো ওই বেসিসে আমাদের কিন্তু এখন প্রচুর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজের ফ্যাক্টরি আছে যারা কিছু প্রবলেমে পড়ে আছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক, তারপরে বন্ড ইস্যুজের দিক থেকে হোক। তো আমি স্পেসিফিক্যালি চিন্তা করি যে ফান্ডিংয়ের দিক থেকে আমাদের ওদের সহায়তা করা উচিত। এখন কারেন্ট ইন্টারেস্ট রেট কিন্তু অনেক হাই, যেটার কারণে কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই হয়ে গেছে। এই সুদের হার যদি থাকে তাহলে কেউ কিন্তু লোন নিয়ে ব্যবসা করতে খুব ডিফিকাল্ট হবে, আর লোন ছাড়া কিন্তু ব্যবসা করাটাও ডিফিকাল্ট। তো ওই বেসিসে আমাদের কিন্তু একটা প্রতিশ্রুতি আছে যে ইনশাল্লাহ গ্রিন ফান্ডিং বলে কিছু ফান্ডিং আসে, যেটা হচ্ছে আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক, ইটকল, এই ফান্ডিংগুলো আসে, কিন্তু আমরা এটা ইউটিলাইজ করতে পারি না। এটা ইউটিলাইজ না করতে পারার কারণ হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ডকুমেন্টেশন প্রবলেমস। আমাদের ফ্যাক্টরিগুলা যে ডকুমেন্টেশন দরকার পড়ে এইটা প্রিপেয়ার করে সাবমিট করতে পারে না ইসের কাছে, ইটকল অথবা যে অর্গানাইজেশনগুলো আছে তাদের কাছে ফান্ডিংয়ের জন্য। তো তখন যেটা হয়ে ওঠে যে যদি মনে করেন 3,000 কোটি টাকার গ্র্যান্ট দিয়ে থাকলো, আমরা হয়তো বা 500 কোটি টাকা বছরের ইউজ করে আর 2,500 কোটি টাকা আমরা ব্যবহারই করতে পারলাম না, কারণ ওটাতে আমরা ট্যাপ ইন করতে পারছি না। তো তখন আমরা যেটা এবার করতে চাই হচ্ছে যে একটা গ্রিন ফান্ডিং ডেস্ক তৈরি করতে চাই বিজিএমইতে। তাহলে এই ফাইন্যান্সেসগুলা আমরা পেপার ওয়ার্কে হেল্প করে দিব। তাহলে এই ফাইন্যান্সেসগুলা বড় ফ্যাক্টরিদের জন্য হচ্ছে যদি এক্সপ্যানশন প্রজেক্ট লাগে ওটাতে ইউটিলাইজ করতে পারবে, আর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজের যে ফ্যাক্টরিগুলো থাকবে সেটার জন্য ফাইন্যান্সিংগুলো নিতে পারবে এক্সপ্যানশন প্রজেক্টের জন্য। আর দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের সামনে এলডিসি গ্র্যাজুয়েশন আসছে। এলডিসি গ্র্যাজুয়েশন মানে হচ্ছে আমাদের অনেক জায়গায় আমরা হচ্ছে আমাদের ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট ছিল, এগুলি কিন্তু আর থাকবে না। আমাদের ট্যারিফ, কোটা, আমাদের যে এক্সামশনগুলো ছিল এগুলি আর থাকবে না। যদি এগুলি না থাকে তাহলে আমাদের কম্পিটিটিভ হয়ে উঠতে হবে। তো কম্পিটিটিভ হয়ে উঠতে গেলে আমাদের কিন্তু বাজেটটাকে বিবেচনা করে আমাদের রেডি হতে হবে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে রেডি করতে হবে। এখন রেডি করার বিষয়ে যদি আমি আসি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিতে হবে, আর মার্কেট ডাইভার্সিফিকেশন এই কারণে দরকার বিকজ আমরা শুধু ইউরোপ আর ইউএসএর কিন্তু উপরে ডিপেন্ডেন্ট এক্সপোর্টে। অলমোস্ট 70% আমাদের এক্সপোর্ট ইউরোপ আর ইউএসএতে যায়। এবার যখন প্রেসিডেন্ট ট্রাম্প যখন এসে ট্যারিফটা দিলেন তখন কিন্তু সবাই একটু ভয় পেয়ে গেছিলো যে কি হবে। এখনও ওই ভীতিটা কিন্তু কাজ করছে। একটাই কারণ আমরা অনেক বেশি নির্ভরশীল ইউএসএর উপরে আমাদের এক্সপোর্টটা। তো এখন যদি আমরা এই ইউএসের উপরে এতটুকু নির্ভরশীল না থাকতাম তাহলে কিন্তু এই টেনশনটা হতো না। তো আমাদের নতুন নতুন মার্কেটে আসলে ডাইভার্সিফাই করে যেতে হবে। এখানে অনেক ইমার্জিং মার্কেটস আছে, তার মধ্যে সাউথ আমেরিকা আমরা এখনও ওরকমভাবে
আমরা কাজ করিনি। আমাদের আফ্রিকাতে কিছু মার্কেট আছে, মিডল ইস্ট ইজ আ ভেরি গুড মার্কেট, আর এশিয়ায় ইভেন বেশি কিছু বড় বড়, রাশিয়ার মতন এত একটা বড় দেশ, চায়না ইজ আ বিগ মার্কেট, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া আছে, জাপান আছে, এই মার্কেটগুলো কিন্তু আমরা ঠিকভাবে ট্যাপ ইন করিনি। এগুলির উপরে আমাদের একটু কনসেন্ট্রেশন দিয়ে এই মার্কেটে কেমনে ঢুকা যায় এটা দেখতে হবে। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেকেন্ড কথাটা যেটা বললাম, যে আমাদের হাই ভ্যালুড প্রোডাক্টে মুভ করতে হবে। চায়না যখন ওদের যখন শিফটটা হচ্ছিল, তখন ওরা নিজেরা কিন্তু ওদের গভর্নমেন্ট ওদেরকে একটা R&D গ্র্যান্ট, একটা তহবিল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করার জন্যে দিত ফ্যাক্টরিদেরকে। তো ওরা ওদের প্রসেসের উপরে তারপরে প্রোডাক্টের উপরে ওই গ্র্যান্টটা দেওয়ার কারণে ইনোভেশন করে, রিসার্চ করে নতুন নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে পারতো, প্লাস প্রসেসেস আরও এফিশিয়েন্ট করতে পারতো, যেটা আমাদেরও গভর্নমেন্টের কাছ থেকে যদি আমরা পাই তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা নতুন করে হাই ভ্যালুড প্রোডাক্টে একটা নতুন মেড ইন বাংলাদেশ যে ব্র্যান্ডটা, আমরা হাই ভ্যালুড প্রোডাক্টে আমরা মেড ইন বাংলাদেশ 2.0 আমরা একটা নতুনভাবে ব্র্যান্ডিং করতে পারবো। সো এটা আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিক থেকে এটা দরকার ফর দ্য ফিউচার অফ দিস ইন্ডাস্ট্রি। ওকে, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি আপনার কাছে। বহুমুখী যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো মোকাবিলায় BGM এর মতো বোর্ডগুলোর কী ধরনের দক্ষতা প্রয়োজন বলে আপনি মনে করেন? BGMA আসলে একটা ট্রেড বডি। BGMA, BKMA, আমাদের আরও অনেক ট্রেড বডি আছে। BGMA হচ্ছে সবচেয়ে বড়, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় ট্রেড বডি। তো BGMA কিন্তু প্রধান কাজ মেইনলি দেখা যায় হচ্ছে, এটা একটা সংস্থাটি হচ্ছে একটি মাঝখানে ইটস আ ব্রিজ, পিছনে গার্মেন্টসরা, সামনে হচ্ছে গভর্নমেন্ট থেকে শুরু করে বাইরের ইন্টারন্যাশনাল যত সংস্থা আছে, তারপরে বায়ার্সরা আছে। তো আমাদের একটা ফেস, BGMA ইজ আ ফেস। তো আমরা যখন মেম্বাররা পিছন থেকে একটা সমস্যা নিয়ে কথা বলি, তখন কিন্তু BGMA শুনবে। আবার আমাদের সমস্যাগুলা নিয়ে BGMA গিয়ে গভর্নমেন্টের সাথে কথা বলবে, বাইরের ইনস্টিটিউশনগুলোর সাথে কথা বলবে, বায়ারদের সাথে কথা বলবে, সম্মিলিত একসাথে হয়ে। তো গভর্নমেন্টের কাছে কথা বলার জন্যে কিন্তু মনে করেন, আমি আমার দিক থেকে বলবো যে আমার এখনও ওই এক্সপিরিয়েন্সটা নাই, কিন্তু যারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে, যেরকম মনে করেন BGMA-তে আছে অনেক বছর, আমাদের সম্মিলিত পরিষদে এরকম 2জন এক্স প্রেসিডেন্ট আছে এবার ক্যান্ডিডেটস, যারা BGMA-র প্রেসিডেন্ট ছিলেন। তো ওইভাবে ওনারা ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসেন অন দ্য টেবল, যে ওনারা গভর্নমেন্টের সাথে হোক, ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের সাথে হোক, বায়ারদের সাথে হোক, ওই নেগোসিয়েশনটা করতে পারে। আবার আমাদের প্যানেলে আমরা সম্মিলিত পরিষদে আছে হচ্ছে বেশ কিছু মানুষ যারা হচ্ছে ফ্যাক্টরির সাথে, ফ্যাক্টরির মধ্যে কাজ করে আসছে, প্রফেশনালস, প্রপার প্রফেশনালস। তো এরকম টাইপেরও কিছু মানুষ কিন্তু দরকার বোর্ডে। প্লাস নেক্সট লিডারশিপ রোলগুলোর জন্যে কিছু মানুষকে প্রিপেয়ার করতে হবে। এই যে আমি এক্সপিরিয়েন্স মানুষগুলোর কথা বললাম, ওনারা কিন্তু এখন ওনারাদেরকে যদি আমি প্রবীণ বলি, তাহলে নবীনদেরকে টেনে এনে রেডি করতে হবে নেক্সট লিডারশিপ রোলগুলোর জন্য। প্লাস নবীন যারা ইউথ যারা আছে, সেকেন্ড জেনারেশন অনেক ব্যবসায়ী, আমার মতো নয়, আমি তাও একটু সিনিয়র, আমার থেকেও অনেকে আরও জুনিয়র অনেকে আছে, তাদেরকে কিন্তু এই ইন্ডাস্ট্রিকে লিড করার জন্যে BGMA এর থ্রুতেই কিন্তু তাদেরকে ট্রেন করে নিয়ে আসতে হবে, সুযোগ দিতে হবে, কাজ করতে দিতে হবে। তাহলে এই যে সমন্বয়, প্রবীণ, প্রফেশনালস আর নবীন, এইটার সম্মিলিতভাবে যদি একটা বোর্ড গঠন করা যায়, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা প্রবলেম BGMA যেটা ফেস করছে, আমাদের ইন্ডাস্ট্রি যেটা ফেস করছে, এটা হেড অন ট্যাকেল দেওয়া যাবে। কিছু সমস্যা তো বর্তমানে প্রকট হয়ে উঠেছে এবং এগুলো আমাদের অনেক কারখানাগুলো প্রভাবিত হচ্ছে। যেমন আমি উদাহরণ হিসেবে আপনাকে একটু বলি, ইউটিলিটি সমস্যা, গ্যাসের সংকট এবং আমাদের নন বন্ডেড কারখানাগুলো যে রয়েছে, এগুলো বন্ড সুবিধার যে অভাব, এ বিষয়ে আপনার অবস্থান কি? আমি কিছুক্ষণ আগে যেটা কথা বলছিলাম, ওটা কিন্তু ফিউচার অফ দ্য ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ফিউচারটাকে কেমনে প্রোটেক্ট করতে হবে। কারেন্ট অনেক চ্যালেঞ্জেস আছে। কারেন্ট চ্যালেঞ্জেসের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের গ্যাস ইউটিলিটি সিচুয়েশনটা এরকম এখন হচ্ছে যে আমরা
পাওয়ার না থাকলে উৎপাদন করব কেমনে, উৎপাদন না করলে এক্সপোর্ট হবে কেমনে, এক্সপোর্ট না হলে এই দেশে ফরেন কারেন্সি আসবে কেমনে। সো পুরো জিনিসটাই কিন্তু ইন্টারলিঙ্কড। সো আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি রেডি না থাকে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যদি ব্যাকআপ না থাকে, তাহলে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু সার্ভাইভ করতে পারবে না এই সিচুয়েশনে। সো এই সামনে বিজিএমইএ বোর্ড আপনার যখন আসবে, গভর্নমেন্টের সাথে এই পাওয়ার ইউটিলিটি নিয়ে, গ্যাস ইউটিলিটি এই বিষয় নিয়ে কিন্তু অনেক বড় একটা নেগোসিয়েশন আছে। স্পেসিফিক্যালি আপনার যখন শর্টেজ আছে তখন হচ্ছে এই ইন্ডাস্ট্রিকে আগে প্রায়োরিটি দিতে হবে। এই ইন্ডাস্ট্রিকে যদি প্রায়োরিটি না দেওয়া হয় তাহলে পুরা ইকোনমি কিন্তু এফেক্টেড হয়ে যাবে। সো এখানে একটা ভালো নেগোসিয়েশন হতে হবে। আর আপনি যেটা বললেন যে নন বন্ডেড ফ্যাক্টরি, এইটা কারেন্ট সিনারিওতে অনেক, আমি ফার্স্টে যেটা বলেছিলাম স্মল অ্যান্ড মিডিয়াম সাইজেস এন্টারপ্রাইজ বন্ড না থাকার কারণে কিন্তু এক্সপোর্ট করতে পারে না, হ্যাঁ, আবার ইম্পোর্টের সমস্যা। তো আমাদের কিন্তু ফ্যাক্টরিগুলো কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড, আমরা রেডিমেড গার্মেন্টস যারা তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড মেইনলি হয়ে থাকি। তো তাদের জন্যে যারা বন্ডের সুবিধা পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আমাদের একটা টেম্পোরারি বন্ড ফ্যাসিলিটি একটা ক্রিয়েট করতে হবে, যেন তারাও ব্যবসায় টিকে থাকতে পারে। নাহলে এই ফ্যাক্টরিগুলো কিন্তু সামনে গিয়ে বন্ধ হয়ে যাওয়ার চান্সেস থাকবে অনেক বেশি। আমরা জানি এবং এনটিভির অনেক দর্শকই জানেন আপনার অর্জন এবং আপনার অভিজ্ঞতা সম্পর্কে। শিল্পের প্রতিনিধিত্ব করার মতো কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা, এবং আরেকটু আমি এর সাথে যোগ করব, আপনি এই সমস্যাগুলো সমাধানে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ, এটা একটু আমাদেরকে বলবেন। দেখেন, আমার হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে 17 বছর আমি পড়াশোনা বাইরে করে এসে, আমি 18 তারিখে আমার গ্র্যাজুয়েশন ছিল, 19 তারিখে আমার ঢাকায় ফ্লাইট ছিল, 20 তারিখে হচ্ছে আমি অফিসে বসি। তো আমি একটা ডিটারমিনেশন নিয়ে, একটা প্ল্যানিং নিয়ে দেশে ফেরত এসেছিলাম। ওখান থেকে এই 17 বছরের জার্নিতে আমি ফ্যাক্টরিতে বসেছি, আমি প্রত্যেকটা সময় ফ্যাক্টরি ওয়ার্কার, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, আমাদের ইন্ডাস্ট্রির যে প্রতিকূলতা ফেস করা, এগুলি কিন্তু করে এসেছি। তার মধ্যে মনে করেন 2 থেকে 3টা লেবার আনরেস্ট, তারপরে এর মধ্যে আমাদের এই রানা প্লাজা ইনসিডেন্টের পরে যখন আমাদের মুভ করতে হয়, আমাদের 2টা শেয়ার্ড বিল্ডিংয়ে ফ্যাক্টরি ছিল, ওইখান থেকে আমাদের অর্ডার্স যখন মুভ করতে হয়, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, রেডি করা, বাইরদের সাথে কাজ করা, আমাদের কয়েকটা খুবই স্পেসিফিক কয়েকটা গুণ আছে, যেটা আমি বলবো যে আমাকে এই ইন্ডাস্ট্রির এখন বিজিএমইএতে এন্ট্রি নেওয়ার জন্য হেল্প করবে। প্রথমটা হচ্ছে, আমি কিন্তু ফান্ডিংয়ের ব্যাপারে কথা বলছিলাম। ফান্ডিংয়ের ব্যাপারে কথা বলছি এই কারণে, বিকজ এটা আমার একটা স্পেশালিটি মানে হচ্ছে আমাদের যে আমার 40 লাইনে যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা কিন্তু কমপ্লিটলি ঋণমুক্ত থাকার কারণ হচ্ছে যে বিকজ আমরা ফাইন্যান্সেস খুব ভালোভাবে আমি ট্যাকেল করে এসেছি। আমাদের ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি, আমরা সাস্টেইনেবিলিটি যে কথাটা বারবার উঠে আসে, আমরা কিন্তু ইকোনমিক সাস্টেইনেবিলিটি, ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটিটা করে আসছি, যেই কারণে আমাদের প্রজেক্টটা পুরোপুরি ঋণমুক্ত। সো আমি এতটুকু জানি যে কেমনে করে ফান্ডিং করে একটা স্টেডি গ্রোথ রাখা যায়, স্টেডি গ্রোথের সাথে ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটিটাও পাওয়া যায়, গ্রোথের সাস্টেইনেবিলিটিও থাকে, অ্যাট দ্য সেম টাইম আপনার এই ফান্ডিংগুলা কেমনে করে নিলে আপনার সামনে গিয়ে আপনার কোম্পানি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে পড়বে না। আর এটা ছাড়া আমার আরেকটা বিষয় যেটা আমি অনেক দিন ধরে করে আসছি, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমার নিজের ফ্যাক্টরিতে। এটার কারণে আমি এটা নিয়েও স্পেসিফিক্যালি বিজিএমইতে কাজ করতে চাই। আমাদের অনেক বড় একটা ফ্যাক্টর যেখানে আমাদের এখানে কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের 1985 থেকে, আমি তো সেকেন্ড জেনারেশন, আমার বাবা যখন থেকে কাজ করছে, আমরা 1985 থেকে কোনো সময় আমাদের বেতন একদিনের জন্য ডিলে হয়নি। কিন্তু
সো আমরা ভেরি পার্টিকুলার, আমি একটা প্রিন্সিপাল থেকে আসি, আমার ফাদার হোক আমি হোক আমার বাবা, আমরা যে ব্যবসাটা করি আমরা আমাদের প্রিন্সিপালসগুলো খুবই একেবারে ইনলাইন, যেটার কারণে আজকে ইনশাল্লাহ আমি সাকসেসের মুখ দেখেছি। আমি 5 লাইনের একটা ফ্যাক্টরিতে স্টার্ট করেছিলাম আমার কাজ যখন আমি শুরু করি, আর এখন আমার 40 লাইনের ফ্যাক্টরি। সো আমি সাকসেস দেখেছি, ওই সাকসেসের ধারাবাহিকতা যে পিলারগুলা আমার সাকসেসের, ওইটা আমি নিয়ে আসতে চাই বিজিএমইতে, যেন সামনে গিয়ে আমার মনে হয় যে ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড আমার জন্য, ওটা নিয়ে আমি বিজিএমএরও সাকসেসফুলি আমি বের হয়ে আসতে পারবো যদি বিজিএমইতে আসতে পারি। প্লাস এই দায়িত্ব পালনের জন্য আপনি কেন নিজেকে উপযুক্ত মনে করেন? অনেক দিন ধরে আমি আসলে ফ্যাক্টরির সাথে যুক্ত থাকার কারণে ফ্যাক্টরির প্রত্যেকটা প্রবলেম আমি ফেস করে এসে ফ্যাক্টরির পালস বুঝতে পারি, সমস্যাগুলো বুঝতে পারি। তো এখন আমি বিজিএমএ বোর্ডে যদি আসি, আমি কাদেরকে সার্ভ করছি? আমাদের মেম্বাররা কিন্তু ফ্যাক্টরি। তার মানে কি, আমি যে প্রবলেম ফেস করছি হয়তোবা তারাও এই প্রবলেম ফেস করছে। তো আমি যদি আমারটা ট্যাকেল দিতে পারি, তাহলে আমি সাহায্য করতে পারি ওনাদেরকে ওই প্রবলেমটা ট্যাকেল দেওয়ার জন্য। তাই জন্যে আমার যেটা মনে হয় যে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে একটা ফ্যাক্টরি চালানোর, ওইটা আমাকে হেল্প করবে আমাদের বিজিএমই মেম্বারদেরকে সামনে গিয়ে ওনাদের প্রবলেমগুলো আমি হেড অন ওনাদের সাথে দাঁড়িয়ে থেকে হেল্প করতে যেন পারি। ধন্যবাদ ফায়াজ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি দর্শকদের কিছু বলতে চান কিনা এবং আপনার ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কিছু বলতে চান কিনা? আমরা যারা গার্মেন্টস ওনার্স আছি, কর্ণধার, আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে পেয়েছি যতটুকু, আমাদের এখন যারা নতুন অনেকে নবীন যারা আছেন তাদের কিন্তু এখন ফেরত দেওয়ার পালা। তো ইন্ডাস্ট্রির জন্য আমি কাজ করতে চাই। আমি বলবো সবাইকে যে বিজিএমই ইলেকশনটা এবারের অনেক ইম্পর্টেন্ট। ভোটারদেরকে বলতে চাই যে ওনারা যেন আসে, ভোট করে, আর কারেক্ট প্রার্থীর জন্য যেন ভোট করে। সেটা আমি নাও হতে পারি, ওনারা যেন এই ইন্ডাস্ট্রিকে লিড করার মতন প্রার্থী যেন বেছে নেয়। এটা আমি সবাইকে অনুরোধ করব। আর নিজেদের দায়িত্ব পালনের জন্যে যেন 31 মে রেডিসন হোটেলে আসেন ভোট করতে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই ইন্ডাস্ট্রির জন্য। ধন্যবাদ ফায়াজ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন পোশাক শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে। সময়ের সাথে আগামীর পথে আমরা পরবর্তীতে আবার কোনো নতুন তথ্য এবং ঘটনা নিয়ে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভি অনলাইনের সঙ্গেই থাকুন।